আপনার কষ্টের উপার্জিত টাকা কি কেবল সরকারের দয়ার দান, নাকি এটা আপনার আইনি অধিকার? এই একটা প্রশ্ন নিয়ে এখন নবান্ন থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব জায়গা তোলপাড়। সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী এমন একটা কথা বলেছেন যা শোনার পর লক্ষ লক্ষ কর্মী ক্ষোভে ফেটে পড়ছে। কেন তিনি বললেন ডিএ দেওয়া ম্যান্ডেটরি নয়, আর কেনই বা কর্মী নেতারা এটাকে আদালত অবমাননা বলছেন? আজকের এই ভিডিওতে আমরা একদম খোলাখুলি আলোচনা করব এই ডিএ মামলার বর্তমান পরিস্থিতি আর আপনাদের পেনশনের ভবিষ্যৎ নিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেকগুলো ভুল ধারণা ভাঙতে চলেছে। সাথে থাকছে অষ্টম বেতন কমিশন নিয়ে বিশাল বড় কিছু আপডেট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। এই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এখন যা চলছে সেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই পরিষ্কার ধারণা থাকা দরকার। গত 18 ডিসেম্বর 2025-এ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটা বিজনেস কনক্লেভ ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মন্তব্য করলেন যা নিয়ে সারা রাজ্যে হইচই পড়ে গেছে। তিনি সরাসরি দাবি করলেন যে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া কোনো ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক বিষয় নয়। তার মতে সরকার আর্থিক প্রতিকূলতার মধ্যেও কর্মীদের প্রতি বছর 18% হারে ডিএ দেয়, কিন্তু এই 18% নিয়ে হিসাবের মধ্যে একটা বড় গোলমাল আছে বলে দাবি করছেন কর্মী নেতারা। তারা বলছেন এই 18% কোনো এক বছরের হিসাব নয়। গত 5 বছরের কিস্তিতে যেটুকু দেওয়া হয়েছে সেটার মোট পরিমাণ হলো 18%। 2020 সাল থেকে ষষ্ঠ বেতন কমিশন চালুর পর থেকে মাত্র 5টি কিস্তিতে এই 3%, 4% করে ডিএ মেটানো হয়েছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা কি আইনভাবে সত্যি? এখানেই শুরু হচ্ছে আসল বিতর্ক। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় বা সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের মতো নেতারা পরিষ্কার জানাচ্ছেন যে স্যাট এবং কলকাতা হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছে ডিএ কোনো দয়ার দান নয়, এটা কর্মীদের আইনি ও সাংবিধানিক অধিকার। আদালত তো এটাও বলেছে যে এটাকে কর্মীদের সম্পত্তির অধিকার হিসেবে দেখা উচিত। দ্রব্যমূল্য বাড়লে কর্মীরা যাতে মর্যাদা নিয়ে বাঁচতে পারেন সেটা দেখা সরকারের দায়িত্ব। মজার ব্যাপার হলো, হাইকোর্ট তো বলেই দিয়েছিল যে ডিএ হলো বেঁচে থাকার মৌলিক অধিকার বা আর্টিকেল 21-এর অংশ। তাই যখন সুপ্রিম কোর্টে মামলাটা ঝুলে আছে তখন মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্যকে কর্মী নেতারা আদালত অবমাননার শামিল বলে মনে করছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 58% হারে ডিএ পাচ্ছেন, আর রাজ্যের কর্মীরা পড়ে আছেন 18%। তার মানে প্রতি 100 টাকায় আমাদের রাজ্যের কর্মীরা কেন্দ্রের তুলনায় প্রায় 40 টাকা কম বেতন পাচ্ছেন। এই বিশাল ফারাক কি সহজে মিটবে? সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলার শুনানি গত 8ই সেপ্টেম্বর শেষ হয়ে গেছে এবং রায় সংরক্ষিত আছে। আদালত একবার অন্তর্বর্তীকালীন নির্দেশে বলেছিল যে বকেয়া ডিএর অন্তত 25% 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে, কিন্তু লড়ে যাওয়ার মানসিকতা নিয়ে রাজ্য সরকার এখনো অনড়। সবাই এখন তাকিয়ে আছে 2026 সালের জানুয়ারির দিকে, কারণ আদালত খুললেই হয়তো এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে। এর মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়াচ্ছে যে অষ্টম বেতন কমিশন চালু হলে নাকি পেনশন বন্ধ হয়ে যাবে বা ডিএ আর বাড়বে না। পিআইবি ফ্যাক্ট চেক এবং অর্থমন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পেনশন বা ডিএ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই। কেন্দ্রীয় সরকার 2026 সালের 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার পরিকল্পনা করছে, যার মাধ্যমে বেতন 20 থেকে 35% পর্যন্ত বাড়তে পারে। এমনকি ন্যূনতম বেসিক বেতন 18,000 থেকে বেড়ে 30 বা 32,000 টাকাও হতে পারে বলে আশা করা হচ্ছে। পেনশনের নিয়ম নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটা আসলে ছিল শুধু তাদের জন্য যারা গুরুতর অপরাধের কারণে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, সাধারণ কর্মীদের জন্য নয়। সবশেষে একটা কথা বলি, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। কর্মী সংগঠনগুলো কিন্তু এটাকে একটা বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছে। তাদের অভিযোগ সরকার ভোট কেনার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু কর্মীদের ন্যায্য পাওনা নিয়ে টালবাহানা করছে। যদি সুপ্রিম কোর্টের রায় কর্মীদের পক্ষে যায় তবে রাজ্য সরকারকে কয়েক হাজার কোটি টাকা বকেয়া মেটাতে হবে, যা কোষাগারে বড় চাপ তৈরি করবে। আবার ভোট হারানোর ভয়ও আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন একটা জায়গায় যেখানে প্রতিটি কদমই খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের সচেতন থাকতে হবে এবং হকের লড়াইয়ে একজোট হয়ে থাকতে হবে। আজকের এই আলোচনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর মনে রাখবেন তথ্যই আপনার সবথেকে বড় অস্ত্র। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।